দাঁড়ান। Start. Hello and welcome back to Beyond Sports YouTube channel. আমি দেবশ্রী and আমার সাথে রয়েছে নীলাদ্রিদা এবং সুমনদা। সুমনদার জন্য মনে করি যে আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন নেই, বিকজ স্পোর্টস জগতে একজন ভীষণ জনপ্রিয় পার্সোনালিটি। স্টিল যারা সুমনদাকে চেনে না তাদেরকে বলছি যে সুমনদা একজন ওয়েল নোন স্পোর্টস জার্নালিস্ট, একজন ফুটবল অ্যানালিস্ট and a football commentator. And Shumanda are extremely honored to have you today here with us, and আমি আশা করি আমাদের অডিয়েন্সরাও equally excited to have you here. প্লেজার অল মাইন। থ্যাংক ইউ। সুমনদা ওয়েলকাম। আর প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নেবো, অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা বলে রেখেছিলাম 8টায়, কিন্তু এত দেরি হলো কেন। তো বলে রাখি, সুমনদা একজন বিগ ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, আর ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা এইমাত্র শেষ হলো, তো কিছুক্ষণ দেরি হয়ে গেল আসতে। তো প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নেবো। তো সবার প্রশ্ন নিতে শুরু করব। তো দেবতী, প্রথমে তোর প্রশ্ন দিয়ে স্টার্ট কর। আর আগে বলে রাখি, সবাই প্লিজ আপনারা একটু লাইক এবং শেয়ার করে দেবেন যাতে আরো লোকের কাছে পৌঁছতে পারে বিয়ন্ড স্পোর্টস। দেবতী, স্টার্ট কর। সো সুমন্ত, আমার ফার্স্ট কোয়েশ্চেন হলো যে ঘরোয়া লিগে ফরেনার্সদেরকে পারমিশন দেওয়া হচ্ছে না খেলার জন্য। সো এই টপিকটা নিয়ে তোমার কি রাইট নাও তুমি কি মনে হয় যে কি হতে চলেছে, লাইক হোয়াট ইজ আউটকাম এন্ড দেখো, এটা দুটো দিক আছে। মানে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে, একটা দিক তো অবশ্যই যে যদি ওভারঅল ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ থেকে দেখি, দেয়ার ইজ নো বেটার চয়েস দ্যান দিস। কারণটা কি আমি উত্তরটা দিচ্ছি তার আগে আরেকটাও এর পার্সপেক্টিভ রয়েছে, ফ্রম দ্য অর্গানাইজার্স পার্সপেক্টিভ। সেটা হচ্ছে আমাদের দেশে তো, উইথ এভরি ডিউ রেসপেক্ট টু অল দ্য players who are playing in Indian circuit, the domestic footballers, কেউ তো বলতে পারি না আমরা যে যাদেরকে মানে এই মুহূর্তে যারা রয়েছেন, যারা লোকাল লিগস গুলো খেলেন স্পেশালি, তারা এখনো কেউ সুপারস্টার্স নন। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমি অর্গানাইজার্স পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে আমাকে সবার আগে এটা দেখতে হবে যে তারা কি করে এই প্রোডাক্টটাকে বিক্রি করবেন। ইন স্পোর্টস মার্কেটিং ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে তোমার একটা লিগ সাস্টেন করার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে অর্থ। যে পর্যায়ে ছিল সে পর্যায়ে ফরেনার্সরা খেলছিলেন, তবু কিছু আউটস্ট্যান্ডিং ফরেনার্সও খেলছিলেন, লাইক আনসুমানা, ক্রোমা এন্ড অল। তারপরেও আমি লোকাল পার্সপেক্টিভে বলছি, লোকাল ফুটবল পার্সপেক্টিভ থেকে, তারপরেও কিন্তু আমরা দেখেছি যে লাস্ট 6 বছর 7 বছর, এভার সিন্স জলসা মুভিজ থেকে সরলো এই কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনে, আস্তে আস্তে জৌলুস হারিয়েছে কলকাতা লিগ। এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আমরা ইদানিং দেখেছি লাস্ট ফিউ ইয়ার্সে দাঁড়িয়ে যে কলকাতা লিগের ক্ষেত্রে এই জিনিসটা আকছাড় দেখা গেছে। যে আমরা যদি দেখি যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, এই তিনটে বড় দল একসাথে কলকাতা লিগ খেলেনি সিন্স লাস্ট 3 ইয়ার্স। 2019-20 সিজনের পর থেকে এই তিনটে দল, মানে কিবু ভিকুনার মোহনবাগান যে বছরটা খেলেছিল, তার পরবর্তী অধ্যায় থেকে মোহনবাগানেরও পার্টিসিপেশন হ্যাজ বিন ভেরি মাচ টিমড। ইস্ট বেঙ্গল রেগুলার নয়, মোহামেডান স্পোর্টিং ইজ দ্য অনলি টিম হু আর প্লেইং অ্যাকচুয়ালি। তো সব জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দুটো তিনটে জিনিসের প্রয়োজন হয়। ফার্স্ট জিনিস অবশ্যই যেটা আমি বললাম, সেটা হচ্ছে ক্রাউড পুলার্স, যারা মাঠে, যাদের টানে মাঠে লোকে আসবে খেলা দেখতে, যেটা কলকাতা লিগকে বছরের পর বছর বাঁচিয়ে রেখেছে, বা যে কোনো জনপ্রিয় লিগকে বছরের পর বছর বাঁচিয়ে রাখে। কিন্তু তার পরবর্তী পদক্ষেপ যদি আমরা দেখি, এটা হচ্ছে ক্লাবগুলো, যেগুলো ফ্যান বেস ক্লাব, তারা কতটা কন্ট্রিবিউট করছে কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনে গিয়ে। এত পুরোনো একটা টুর্নামেন্ট, যেভাবে ডুরান্ট কাপ স্বমহিমায় ফিরে এসেছে, সেভাবে আমরা কলকাতা লিগকে সেই জায়গায় পৌঁছতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে অর্থ। সেটা এই ডিসিশনটায় কতটা ফিরবে সেটা প্রশ্নের সামনে।
ফিরতে পারে যদি ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিনটে দলই সামনে এগিয়ে সেই টুর্নামেন্টটা খেলে একসাথে এবং শক্তিশালী দল নিয়ে। যেটা ডোমেস্টিক দল হোক, আপত্তি নেই, কিন্তু তিনজনকে একসাথে খেলাটা খুব ইম্পর্টেন্ট। যারা বিক্রি করছেন লিগটাকে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এক, এবার আসছি পরবর্তী অধ্যায়, অর্থাৎ যেটা কেন ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো হলো। মানে আমি আর কিবু এটা নিয়ে ডিসকাশন করছিলাম, এবং সেই ডিসকাশনের পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে একটা জিনিস তো অবশ্যই খারাপ লাগার জায়গা যে আমাদের দেশে নিয়ম হয়, সেই নিয়মটাকে অনেক ক্ষেত্রে যেভাবে দেখা হয় সেটা হচ্ছে, আমি একটা আন্ডার 22 রুলের পার্সপেক্টিভ থেকে বলছি বা একটা আন্ডার 19 রুলের পার্সপেক্টিভ থেকে বলছি, যেখানে বলা হতো যে একটা প্লেয়ার ম্যান্ডেটরি ইন দ্য প্লেইং লাইন আপ, সেখানে মিনিমাম 11 মিনিট খেলানো যেত। আমরা বহু ক্ষেত্রে দেখেছি যে সেই ছেলেটি হয়তো ভালো খেলছে কিন্তু তাকে 11 মিনিটের মাথায় তুলে নেওয়া হয়, নট গেটিং এনাফ প্লেইং অপরচুনিটিস। যে কোনো প্লেয়ার তৈরি করতে গেলে প্লেইং টাইম বা ম্যাচ টাইম দিতে হবে। আমাদের দেশে আজকে আমরা সুনীল ছেত্রী হয়তো আর একটা বছর খেলবে বা 2 বছর খেলবে ম্যাক্স টু ম্যাক্স, আমি কথার কথা বলছি, তারপরে সুনীল ছেত্রীর অ্যাভেলেবিলিটি নেই, হু উড বি দ্য নাম্বার 9? আমাদের প্রশ্নের উত্তর নেই, কারণ ভারতবর্ষের প্রিমিয়ার ফুটবল কম্পিটিশন যে দুটো, অর্থাৎ আই লিগ এবং আইএসএল, সেখানে গুরুত্বপূর্ণ পজিশন যেগুলো হয় শুধুমাত্র স্ট্রাইকার না, ডিফেন্সিভ পার্সপেক্টিভ থেকেও বা সেন্ট্রাল মিডফিল্ডের পার্সপেক্টিভ থেকেও আমরা দেখেছি যে ফরেনার্সদের আধিক্য। যে জায়গাগুলোতে আমরা সত্যি আমাদের ভালো ভারতীয় ফুটবলার তুলে আনার প্রয়োজন, অর্থাৎ সেন্টার ফরওয়ার্ড বা সেন্ট্রাল ডিফেন্স বা সেন্ট্রাল মিডফিল্ড, নতুন প্রজন্ম সেই সুযোগটাই পাচ্ছে না নিজেদেরকে মেলে ধরার। তবু 4টে ফরেনার হওয়ার পর হয়তো কিছু ইন্ডিয়ান ডিফেন্ডার্স গট প্লেইং টাইম, বাট আমরা যদি দেখি সুনীল ছেত্রী ছাড়া, সুনীল ছেত্রীও গট বেঞ্চড মেনি নাম্বার অফ টাইমস লাস্ট সিজন। সুযোগ না পেলে নিজেদেরকে মেলে ধরবে কি করে, এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকাল লিগ থেকেই যদি এই যাত্রাটা শুরু হয়, অর্থাৎ নতুন ছেলেরা উঠে আসে, প্লেইং টাইম আন্ডার দ্য বেল্ট, আমার মনে হয় এটা ভারতবর্ষের ফুটবলের ক্ষেত্রে হয়তো রাতারাতি সাফল্য সম্ভব নয়, কিন্তু নেক্সট 3-4 বছরের জন্য ভারতবর্ষের ফুটবল অ্যাটলিস্ট অনেক হোমগ্রোন ট্যালেন্টস তৈরি করতে পারবে। তারপরের পদক্ষেপটা তাদের নিজেদের। সুমনদা, এই সূত্রে একটা কথা বলবো যে সকালে ওই কিবুর শোতেও আমি প্রশ্নটা করেছিলাম যে যে যতই ধরা যাক যে এই বিদেশি না খেলানোর ফলে ঘরোয়া স্ট্রাইকার, দেশি স্ট্রাইকাররা উঠে এলো, কিন্তু আলটিমেটলি ভারতীয় দল সিলেক্ট হবে সেই আইএসএল এর থেকেই, এবং সেই যে স্ট্রাইকাররা ঘরোয়া লিগ খেলে উঠে আসবে তারা আলটিমেটলি কি আইএসএল এর দলে চান্স পাবে? কারণ স্ট্রাইকার, সত্যি কথা বলতে আমরা কিন্তু ঘরোয়া স্ট্রাইকার একজন বিদ্যাসাগর সিংকে দেখেছি, সেই আলটিমেটলি গিয়ে কিন্তু সেই আইএসএল এর দলে চলে গেল, কিন্তু শেষ পর্যন্ত তার কি ফল হলো আমরা দেখেছি। শুভর অবস্থাও দেখেছি, সব দলগুলো আবার সেই আই লিগে ফিরে আসতে হয়েছে। তো ঘরোয়া স্ট্রাইকাররা উঠে এলেও কি আলটিমেটলি ভারতের কোনো ভারতীয় দলের কি তাদের সুযোগ হবে? সেইটা একই প্রসেসটা তো একই থেকে যাবে। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এটার জন্য আমি প্রথম উত্তরটা দিয়েছি, মানে কি কারণে এটা নেগেটিভসটা কি আর পজিটিভটা কি। নেগেটিভটা অবশ্যই যেটা আমি প্রথমেই বললাম যে একটা দিকে তো তোমাকে ভাবতে হবে যে যারা যারা লিগটাকে বেচবেন, যারা প্রোডাক্টটাকে বেচবেন, তাদের হাতে কি রয়েছে। আমাদের দেশে পেলে মারাদোনা ফুটবল খেলেন না, আমাদের দেশে নেইমার রুনিরা খেলেন না, আমাদের দেশে যারা ফুটবল ভক্ত তারা কিন্তু এই নেইমার বলো বা অ্যান্টনি বলো বা ধরো ক্যাসেমেরো বলো বা ধরো র‍্যাশফোর্ড বলো, এটা কিন্তু আজকে থেকে 20 বছর 25 বছর আগের সিকোয়েন্স নয় বা সিচুয়েশন নয় যেখানে লোকে টিকিট কেটে শুধু ফুটবল খেলা দেখার জন্য ময়দানেই যেত। এখন ইন্টারন্যাশনাল ফুটবল প্রত্যেকের ড্রয়িং রুমে, ভালো ফুটবল দেখার জন্য তাদের অপশন তাদের রিমোট কন্ট্রোলে। সুতরাং তারা কেন মাঠে আসবেন? এমন ফুটবল দেখার জন্য যে ফুটবলটা তাদের ক্ষেত্রে জৌলুস মনে হচ্ছে না, তাদের ফুটবলের আকর্ষণটা সেই অর্থে তাদেরকে টাচ করছে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ফরেনার্স তো প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, এবং সেই কারণে আমরা যতই বলি না কেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে আজকে ধরো আই লিগ বলো বা আইএসএল বলো, এগুলো ফরেনারলেস করা যাবে না, কারণ আলটিমেটলি অর্থ না হলে টুর্নামেন্ট রান করা সম্ভব না, এটা ধ্রুব সত্য। বাইরে অনেক ডায়লগবাজি করা যায়, ওগুলো মানে শুনতে হয়তো ভালো লাগে যে হ্যাঁ সাংঘাতিক কিছু,
কিন্তু দেয়ার শুড বি আ ব্যালেন্স যেখানে আমাদের ফরেনার্স, আমাদের ক্ষেত্রে এরকম রুল আমরা করতে পারি ইন ফিউচার, যেটা এরকম হতে পারে যে যে কোনো দলে একজন ইন্ডিয়ান স্ট্রাইকার রাখা বাধ্যতামূলক। আমি বলছি, আমি ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে বলছি, লেট ইট বি আই লিগ, লেট ইট বি আইএসএল। এটা হতে পারে একজন ইন্ডিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার রাখা বাধ্যতামূলক। সেটা কিভাবে সম্ভব? ফরেনার সংখ্যা কমিয়ে দেওয়া, হয়তো 2 থেকে 3 জন হয়তো ফরেনার ফার্স্ট টিমে খেলতে পারে। যত ফরেনারের সংখ্যাটা কমাবে, 2-3টে অপশন হবে। এক হচ্ছে এটা যে উইল হ্যাভ ক্রিম ফরেনার্স, কারণ প্রত্যেকটা টিমই চাইবে টু সাইন ফরেনার্স হু আর গেম চেঞ্জার্স, বাট এট দ্য সেম টাইম উইল বি অ্যালাউইং দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স টু সিমেন্ট দেয়ার প্লেস অ্যালংসাইড দেম, যেটা 2020 অব্দিও হয়েছে। আমরা দেখেছি শুভ ঘোষকে সেন্টার ফরওয়ার্ড খেলিয়েছেন কিউ ভিকুনা বহু ম্যাচে, আমরা দেখেছি জবি জাস্টিনকে খেলিয়েছেন প্রচুর ম্যাচে। তার কারণটা কি ছিল? তার কারণটা এটা ছিল যে the coaches need to realize as well that over dependence on foreign players can actually harm the future of Indian football. Of course important, কেউ হারতে চায় না, সবাই চায় যে আমি এমন কিছু প্লেয়ার সাইন করাবো who would be helping me to win matches. Foreigners are important for that, but that doesn't mean that Indian players would be sacrificed. এই সত্যিই কয়েকটা কমেন্ট নিয়ে নেবো। তো শুভেন্দু চ্যাটার্জি এখানে বলেছেন, রেসপন্সিবিলিটি অলসো হ্যাভ দ্য কর্পোরেটস টু অ্যারেঞ্জ লাইভ টিভি কভারেজ ইফ কলকাতা লিগ ইজ restricted to domestic players. IFA should convince the corporate as it's for long term gain of course. তো গতকালই এই নিয়ে একটা আইএফএর বৈঠক ছিল এবং সেখানে অনির্বাণ দত্ত আইএফএ সচিব জানিয়েছেন তিনি যে সম্প্রচারকারী যে সংস্থা আছে তাদের সাথে কথা বলবেন এ বিষয়ে, তারপরই আগামী দিনের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। তো এটা হলো এই সুব্রত যেমনটা বললাম যে একটা খেলা ছিল সেই জন্য একটুখানি দেরি হয়েছে। আর একটা এই বিষয়ে প্রশ্ন নিয়ে নেবো, শুভ প্রশ্ন করেছেন যে শেষ বছর তো কলকাতা টিভিতে দেখালো, শেষ বছর কি কলকাতা টিভিতে দেখিয়েছিল? আমি যতদূর জানি কলকাতা টিভি না আইএফএ টিভি ওটা সম্প্রচার করেছিল। নিজেদের ঘরের খেলের জন্য এইটুকুনি ত্যাগ করা যেতেই পারে, এইটুকু না মানতে পারলে বেঙ্গল ফুটবল, ইন্ডিয়ান ফুটবলের কোনো উন্নতি হবে না, ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাই হোক সুমন দা, আমি ওটাই বললাম যে আলটিমেটলি যে কথাটা উনি বলছেন, উনি নিজে কটা ম্যাচ দেখতে যাবেন যদি ফরেনার্স না খেলেন? আমি বললাম যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু প্লে ইন্ডিয়ান প্লেয়ার্স। যে ডিসিশনটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিয়েছে এটা যুগান্তকারী ডিসিশন, ইটস আ ফেনোমেনাল ডিসিশন। বাট মাই পয়েন্ট ইজ, সেটা লোকাল লিগের ক্ষেত্রে অবশ্যই আমি বললাম যে জার্নিটা কোনো একটা জায়গায় স্টার্ট হওয়া দরকার ছিল। ইটস আ ফ্যাবুলাস ডিসিশন বাই দ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টু স্টার্ট ইট ফ্রম হিয়ার। বাট আমাদের যারা কোচেস রয়েছেন, যারা যারা সর্বোচ্চ পর্যায়ে কোচিং করাচ্ছেন আই লিগ বা আইএসএল এ, দে নিড টু রিয়ালাইজ যে the importance of giving opportunities to Indian players, the homegrown players. তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুধুমাত্র লোকাল লিগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হয়তো ফোর্স করতে পারে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ক্যানট ফোর্স আই লিগ অর আইএসএল টিমস টু ডু দ্যাট। সেটা আই লিগ এবং আইএসএল টিমগুলোর ম্যানেজমেন্ট, the coaches, they need to realize and they need to take the decisions from here on যে হ্যাঁ, আমি একটা সেন্টার ফরওয়ার্ড ফরেন খেলালে আমি তার সঙ্গে একটা ইন্ডিয়ান প্লেয়ার খেলাবো। It's not just about creating opportunities for the Indian players to have match time or playing time, but at the same time সেই প্লেয়ারটা is also learning from his counterpart, that foreign player, which helps. সুমনদা, যেহেতু তুমি আছো তো কয়েকটা প্রশ্ন অবশ্যই উঠছে, আমার মনে হয় না এটা তোমার এই মুহূর্তে এখানে উত্তর করা সম্ভব হবে, যে এমএসসি ক্লাবের সাথে বাংকার হিলের কি সম্পর্ক, এরকম আরো অনেকজন কমেন্ট করেছে। আমি জানি না এটা নিয়ে তোমার বলা ঠিক হবে কিনা, তুমি কি বলবে এটা? জাস্ট অফিসিয়াল স্টেটমেন্ট ক্লাব দেবে, আমি তো ক্লাব অফিসিয়াল নই। হ্যাঁ, আর ক্লাব অফিসিয়াল নই, এবং সবচেয়ে বড় কথা, হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে আমার খুব খুব পার্সোনাল একটা কানেকশন। আমরা মোহামেডান স্পোর্টিং এর মার্কেটিংটা দেখি, ডিজিটাল মার্কেটিংটা আমার কোম্পানি দেখে। বাট এট দ্য সেম টাইম হ্যাঁ, আমার সঙ্গে মোহামেডান স্পোর্টিং অফিসিয়ালদের প্রচন্ড ভালো সম্পর্ক। দ্য ইনভেস্টর অফ মোহামেডান স্পোর্টিং বাংকার হিল, তারা আমার বিজনেস পার্টনার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় there are enough avenues যেখান থেকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে পারে। সবাই চায় নিজেদের মতো করে এই প্রবলেমটা সলভ করতে। আমি এটুকুই বলবো যে অনেক অনেক গুরুত্বপূর্ণ মানুষ রয়েছেন এই ডিসিশনটা নেওয়ার জন্য আমার থেকে, বা এই ব্যাপারে কথা বলার জন্য, মানে তারাই বেস্ট পিপল টু টক অ্যাবাউট ইট।
শুনতে পাচ্ছি না নীলাদ্রি, মানে তো হ্যাঁ ইয়ে করা। হ্যাঁ, যে 2023-24 মরশুমে আইএসএল এ কি দল বাড়ছে কি মনে হয়, এটা সম্বন্ধে কি কিছু জানা আছে? আই ডোন্ট থিঙ্ক মানে এভাবে আইএসএল এ আর দল বাড়া সম্ভব, কারণ যে রুট ম্যাপ বা যে রোড ম্যাপ ইন্ডিয়ান ফুটবল পার্সপেক্টিভ থেকে তৈরি করা হয়েছিল, সেই রুট ম্যাপ বা রোড ম্যাপ ওয়াইজ কিন্তু অলরেডি থিংস হ্যাভ স্টার্টেড হ্যাপনিং। আমরা জানি পরবর্তী সিজন থেকে দেয়ার উইল বি রেলিগেশন প্রসেস স্টার্টেড অ্যাজ ওয়েল। তো সব দিক থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবল ইজ নাও হেডিং টুয়ার্ডস দ্য রাইট ডাইরেকশন। আমি বহুদিন বারবার এটা নিয়ে বক্তব্য রেখেছি বিভিন্ন প্ল্যাটফর্মে, যে পৃথিবীর কোনো সাস্টেনেবল লিগ প্রমোশন রেলিগেশন ছাড়া প্রসপার করতে পারে না, সে যতই টাকা ইনভেস্টেড হোক। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিশ্চয়ই এটা তো একটা অত্যন্ত ভালো পদক্ষেপ। ভারতবর্ষের ফুটবলটা খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছে যে শীর্ষ লিগ এবং দ্বিতীয় শীর্ষ লিগ এর মধ্যে একটা অদ্ভুত প্রমোশন রেলিগেশন প্রসেস স্টার্ট হলো। এবং অফকোর্স যারা আই লিগ খেলবে তাদের বহুদিনের দাবি ছিল যে আমরা এখানে চ্যাম্পিয়ন হলে ওয়্যার উইল বি প্লেইং নেক্সট, কেন আমরা আইএসএল খেলতে পারবো না, কেন আমাদের টাকা দিয়ে আইএসএল খেলতে হবে, সেই প্রশ্নগুলোতে দাঁড়িয়ে পড়েছে। এবং আমার মনে হয় যে, যেটা আমি বারবার বললাম, যে ভারতবর্ষের ফুটবল, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইজ টেকিং টু দ্য নেক্সট লেভেল। এবং আমার খুব ভালো লাগছে যে ডিসিশন গুলো যেভাবে নেওয়া হচ্ছে। ইটস আ ভেরি ভেরি গুড স্টেপ ফরওয়ার্ড। রামেশ্বর রাউন্ডলেস পাঞ্জাবের ক্ষেত্রে আমরা জানি আই লিগ জিতে তারা কোয়ালিফাই করেছে, কিন্তু একটা জিনিস আমার বারবার মনে হচ্ছে যে এখনো কোনো কোথা থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি যে তারা আইএসএল এ তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে বা এরকম কিছু এখনো কোনো জায়গা থেকে কিন্তু পোস্ট পাইনি। তো এটা কি এখনো মানে তাদের আইএসএল খেলাটা নিশ্চিত হয়েছে? তুমি কি জানো এই বিষয়ে? তো আইএসএল তো খেলতেই হবে তাদেরকে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে আমার এটা পুরনো ক্লাব, হ্যাঁ, তো আমার যেটা বারবার মনে হয় এই ক্লাবটার উচ্চাকাঙ্ক্ষার অভাব রয়েছে। ইট ডাজ আ লট অফ থিংস, কিন্তু they believe in baby steps. ISL চ্যাম্পিয়ন হয়ে গেছে, নাও there is a question of playing I League চ্যাম্পিয়ন হয়ে গেছে, now is a question of playing in the ISL or not. আমার মনে হয় এই সুযোগটা ওরা হাতছাড়া করতে চাইবে না, কারণ এই সুযোগটা পাওয়ার জন্য প্রত্যেকটা টিম was literally fighting it out last season in the I League, যাতে টাকা না দিয়ে ডিরেক্ট প্রমোশন হয়ে আইএসএল খেলা যায়। এবং আমার মনে হয় ডেফিনেটলি ওরা খেলবে, তার কারণ হচ্ছে it's basically writing their name in the history of Indian football as well. কারণ first I League champion to play in ISL, firstই থেকে যায়। It's just like there would be a lot of champions in the next few years, তারাও হয়তো ISL খেলবে, বাট এটা ইজ আ ডিফারেন্ট ফিলিং অলটুগেদার, যেখানে প্রথম আই লিগ চ্যাম্পিয়ন যারা আইএসএল খেলার যোগ্যতা পেল। এবং আমার বিশ্বাস, মানে আমি আশা করবো যে নর্থ ইন্ডিয়া থেকে কোনো টিম নেই আইএসএল এ। বহুদিন হলো দিল্লি ডায়নামোস জবে থেকে ওড়িশা এফসির সাথে মানে ট্রান্সফার্ড হলো, তো তারপর থেকে নর্থ ইন্ডিয়াতে কোনো আইএসএল টিম নেই। ইটস আ ভেরি ভেরি গুড থিং। আই মিন ইন্ডিয়ান ফুটবলের জন্য এর চেয়ে ভালো খবর আর কিছু হতে পারে না, যে যদি নর্থ ইন্ডিয়াতে আইএসএল ফেরে। এবং কর্পোরেট টিম সাস্টেনেবিলিটির দিক থেকে অসুবিধা হওয়ার কথা নয়। রাউন্ডলেস ইজ আ ম্যাসিভ কর্পোরেট, ইটস আ ম্যাসিভ কর্পোরেট, এবং পেমেন্টস থেকে শুরু করে সমস্ত কিছু হ্যাজ বিন ভেরি ভেরি গুড। আমি জানি, কারণ আমি নিজে ছিলাম ক্লাবটার সঙ্গে। ফার্স্ট স্টেপ এই ক্লাবটার যখন সর্বভারতীয় মঞ্চে, অর্থাৎ ইন দ্য আই লিগ পার্সপেক্টিভ, I was in a bio bubble with the entire team. I saw how it works over there in Roundless Punjab. তো আমি বিশ্বাস করি যে ভালো কিছু হবে, এবং পাঞ্জাবের ফুটবল ফ্যানদের জন্য, পাঞ্জাবের ফুটবলের একটা প্রসারের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এখনো পাঞ্জাবে লোকে ওই 5-7 বছর বয়স হলেই হাতে একটা ক্রিকেট ব্যাট নিয়ে বেরিয়ে পড়ে। তো রঞ্জিত যে জিনিসটা চেষ্টা করে বছরের পর বছর, যে টু ব্রিং কোয়ালিটি young footballers from Punjab, আমার মনে হয় যে একটা আইএসএল ক্লাব থাকা, আরেকটা নতুন ক্লাব আসছে অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব থেকে টু প্লে ইন আই লিগ, দ্য কর্পোরেটস। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দে হ্যাভ আ ভেরি গুড কানেকশন উইথ আ ফ্র্যাঞ্চাইজি হকি লিগ এজ ওয়েল। তো সেই জায়গা থেকে দে হ্যাভ ভেরি গুড মানি ব্যাকিংস এজ ওয়েল। তো আমার মনে হয় যে পাঞ্জাবের ফুটবলের জন্য ইটস আ গুড ভাইব which is going on, opportunity to play in the ISL, having one franchisee I League team, Ranjit has been doing so well. তো সব জায়গা থেকে দাঁড়িয়ে পাঞ্জাবের ফুটবলের জন্য ইটস আ হানিমুন পিরিয়ড, আই বিলিভ।
রামেশ্বর সরেন বলছেন যে মুখ্যমন্ত্রীর উচিত সিএফএল কে স্পন্সর করা বা সিএফএল এর স্পন্সর এনে দেওয়া, যেটা উড়িষ্যা সরকার করছে। তো এটা কি আদৌ সম্ভব? দেখো, আমি বিশ্বাস করি যে ক্লাবগুলো, ফুটবল মাঠটাতে না, মানে পলিটিক্যাল ইনভলভমেন্ট যত কম থাকবে এটা তত ভালো। মানে আমি কারোর বিরুদ্ধে নই বা কিছু না, কে স্পন্সর কাকে এনে দিল, কে কাকে ইনভেস্টার এনে দিল, আমি সে প্রসঙ্গেই যেতে চাই না। মানে আমার মনে হয় যে ফুটবল মাঠটা ফুটবল খেলার লোকজনদের নিয়ে থাকা উচিত। ফুটবল মাঠটা অনেকটা বেশি করে দেবব্রত সরকার, অনেকটা বেশি করে দেবাশিস দত্ত, সৃঞ্জয় ঘোষ, বেলাল খানদের থাকা উচিত। মানে যারা ফুটবল মাঠের কুশীলব, যারা ফুটবল মাঠটাকে এতদিন ধরে সামলেছে। তো হয়তো নেগেটিভস থাকবে, হয়তো পজিটিভস থাকবে, সমালোচনা হবে, কিন্তু সেগুলো ফুটবল মাঠের লোকদের নিয়ে হোক। ফুটবল মাঠের বাইরের লোকদের নিয়ে যত কম হবে এটা তত ভালো। আমি বিশ্বাস করি যে এই পলিটিক্যাল ইনভলভমেন্ট বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খেলার মাঠটাকে ক্লিন রাখতে খুব একটা সাহায্য করে না, আই বিলিভ। তো হ্যাঁ, যদি ওভারঅল একটা লিগকে বাঁচানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি এরকম একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি এরকম একটা রিকোয়েস্ট যায় এবং তিনি যদি এটাকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখেন, আমার মনে হয় ভারতবর্ষের ফুটবলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। কারণ আমরা দেখেছি সিএফএল এবং কেরালা প্রিমিয়ার লিগ এবং অফকোর্স গোয়া প্রো লিগ, এই তিনটে লিগ স্পেশালি ভারতবর্ষের ফুটবলকে অনেক অনেক সুপারস্টার্স উপহার দিয়েছে ওভার দি ইয়ার্স। তো সেইটাকে বাঁচানোর জন্য যদি কিছু করা হয়, আই থিঙ্ক ইট উড বি আ ফ্যান্টাস্টিক পদক্ষেপ রাদার দ্যান ইনভলভিং উইথ আ ক্লাব। তো এবার যে বিষয়টা নিয়ে সবাই শোনার জন্য অপেক্ষায় আছে এবং সবাই কমেন্টও ভরিয়ে দিয়েছে, যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ব্যাপারে আপডেট, মোহনবাগান ইস্ট বেঙ্গল ট্রান্সফার আপডেট। তো দেবশ্রী, তোর প্রশ্ন। সো সেকেন্ড টপিকে যাওয়া যাক, যেটা হলো আমাদের ট্রান্সফার আড্ডা। সো ফার্স্টে অবভিয়াসলি ইস্ট বেঙ্গলের টপিকে যাব, যেখানে নিউ কোচ আসছে, দ্যাট ইজ কার্লোস। সো কিরকম লাইক তোমার মনে হয় সুমন দা যে কার্লোস অ্যাজ আ কোচ ইস্ট বেঙ্গলকে লাইক আপব্রিঙ্গিং করবে? দেখো, কার্লোস কোয়াড্রাট, আমি এটুকু বলবো যে ডিফারেন্ট কোচেস হ্যাভ ডিফারেন্ট স্টাইল অর জনার্স অফ প্লেইং ফুটবল। কার্লোস কোয়াড্রাট আমাকে সুনীল বলেছিল আমার সঙ্গে তখন, আমি যদি খুব ভুল না করি, রিনো সে সময় ওখানে ছিল, বিনীত ছিল ওই সময়। They all feel the same thing. Like Carlos Quadrat is a brilliant coach if it comes in terms of set pieces. East Bengal has struggled big time in terms of having results from set pieces. So সেই জায়গা থেকে দাঁড়িয়ে Carlos Quadrat could easily be one of the finest coaches to have come in India. যাদের set piece training has been absolutely meticulous. তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি, বাট ওভারঅল যদি এই প্রশ্নটা আসে যে man management, of course he was good. He handled some very good foreigners over the years in Bengaluru FC, did well in national stage. কেমন করবে সেটা ভবিষ্যৎ বলবে, বাট নিঃসন্দেহে সফল কোচ। এবং when you have success in domestic circuit, তুমি যদি একটা জায়গা জানো যে আমি কথা বলছি, he has proven himself over there in Indian football. He knows the ifs and buts about Indian football. It always helps to get the confidence level going. তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে this is important. তো আমার মনে হয় সেটার জন্য কার্লোস কোয়াড্রাট, তবে হ্যাঁ একটা জিনিস, সাকসেস ইজ নট রেডিমেড। এটা এরকম নয় যে সাকসেস এমন একটা জিনিস যেটা গেলাম আর মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে চলে এলাম। সমর্থকদেরকে একটু 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 সাপোর্ট করতে হবে, একটু ইন আ বেটার ওয়ে, যে একটা ম্যাচ হারলো, দুটো ম্যাচ হারলো, তাতে গেল রং উঠে গেল, এরকম ব্যাপার না। প্রাইম এক্সাম্পল ইজ ওডিশা এফসি. Joseph Gambao was struggling for the last few years. Now Odisha FC are the champions of the Super Cup. Now Odisha FC will be representing India in the continental stage. So it takes time. It takes time. Success is a process. You need to believe in it. Sumit Shah. সন্ধ্যে যেটা এরপর প্রশ্ন করবো, যে ইস্ট বেঙ্গলের দল গঠন যেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যে এখনো পর্যন্ত যে কয়েকটা নাম মানে একদমই শিওর শোনা যাচ্ছে, সে হচ্ছে এডুইন ভান্সফাল, নন্দকুমার, আর হায়দ্রাবাদের স্ট্রাইকার সিভেরিও।
তো প্রথমে একটুখানি সিভেরিও নিয়ে আলোচনা করব যে সিভেরিওর কতটা মানে ফ্রুটফুল হবে, কারণ গত মরশুমে দেখেছি প্রথম ফার্স্ট 11-এ সেরকম চান্স পায়নি এবং গোল আছে 5টা, তো সেরকম ভাবে চান্স পায়নি। তো ইস্ট বেঙ্গলে এসে ক্লেটন সিলভা একটু এবার পেছন থেকে শুরু করে হয়তো সিভেরিওকে সুযোগ পাবে। তো কিরকম হবে ক্লেটন সিভেরিও এই জুটিটা কিরকম হবে বলে মনে করছে যদি হয়? দেখো, কিরকম হবে না হবে সেটা তো ডেফিনেটলি কোচের ট্যাকটিক্স, কোচের প্লেইং স্টাইলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তবে এক একটা কোচের এক একটা আলাদা আলাদা প্লেইং স্টাইল থাকে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কে কোন প্লেইং স্টাইলে ফিট করছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে কারণে আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে, রাদার দ্যান অফিসিয়ালস মেকিং দ্য টিম, it's always important to give the coach the freedom to select his side. এটা করলে যেটা হয়, কোচ ইজ রেসপন্সিবল। কোচ জানেন যে আমার প্লেইং স্টাইলে কে কে ফিট করবেন, কোচ জানেন আমার প্লেইং স্টাইলে কে কে ফিট করবেন না। আমি যদি ফরেন স্ট্রাইকার সাইন করাই, তাকে আমি কোন পজিশনে খেলাবো, কি ধরনের ফরেন স্ট্রাইকার আমার দরকার। তবে আমার পার্সোনালি মনে হয় যে ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স ইস্ট বেঙ্গল মিসড সামওয়ান who can operate and create problems from the wings. Bright Enobakhare was someone who was trying to create all those attacks from the left or the right. But apart from him, there are very few players who could do that. I mean, they need players like Sonny Norde, style perspective থেকে বলছি। They need players who is of who is basically a wing forward. It may be like Tolgosbe can be a perfect example. So who would be literally cushioning the center forward. Clayton Silver loves to play as a number 9. You need to have a player who would be supplying from both the flanks by switching it every now and then. So এটা করলে যেটা হয়, modern day football you'll often see, I mean, all the clubs, in fact in ISL clubs as well, there are players in every team যাদের এই কম্বিনেশনে ফুটবলটা খেলা হয়, that wing play has to be very important. You need to have top-notch wingers to create problems and send the red signal on the opposition end. So সেটার জন্য খুব important. Severio, if it's a choice of Carlos Quadrat, we need to back him big time, because it's his choice. He knows why Severio is important. একজন প্রশ্ন করছে, উৎসব দত্ত তোমাকে প্রশ্ন করছে যে লোবেরা ইস্ট বেঙ্গলে এলো না কেন, কি বলবে? দেখো, লোবেরা কেসটা is something যেটা is a astonishing factor. আমার মনে হয় যে এটা সবার জন্যই। আমি কখনো শুনিনি যে ইস্ট বেঙ্গলের কোনো শীর্ষকর্তা তিনি অক্লেশে কোনো ট্রান্সফার সিজনের আগে বলেছেন আমার প্রথম চয়েস উনি, দ্বিতীয় চয়েস উনি, তৃতীয় চয়েস উনি। এটা আজ অব্দি আমি যবে থেকে ফুটবল মাঠে যাওয়া শুরু করেছি, যবে থেকে কাজ করা শুরু করেছি, আমি কখনো দেখিনি। সুতরাং সেই লেভেল অফ কনফিডেন্স না থাকলে কেউ এই ওপিনিয়নটা দিতে পারে না। এবং গোটা ভারতবর্ষ জানতো যে সার্কিও লোবেরা মানে ইটস বেসিক্যালি a step away from joining East Bengal, because he has already মানে উনি কথা দিয়েছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবকে যে উনি কোচিং করাতে আসবেন। তারপরে কি হয়েছে, কেন হয়েছে, সেই প্রশ্নটার উত্তরটা যারা এটা নিয়ে ডিল করছেন তারা অনেক বেটার বলতে পারবেন। তবে আমার বিশ্বাস যে যেখান থেকে লোবেরা ডিলটা গট ক্যান্সেলড, এটা ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য বা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের জন্য একটা শক্ত বটেই। কারণ এখান থেকে মানে এইরকম জায়গা থেকে কোনো ট্রান্সফার ফেলিয়ার হওয়া বা ট্রান্সফার ভেস্তে যাওয়াটা আমার তো মনে হয় ব্যর্থতা তো বটেই, বড় ব্যর্থতা। আর একজন প্রশ্ন করছে যে লোবেরার সাথে উড়িষ্যার কত বছরের চুক্তি হচ্ছে, এখনো কিছু এ বিষয়ে জানো? It would be basically 2 years. It would be basically 2 years. কারণ আর দ্বিতীয় আরেকটা জিনিস যেটা লোবেরার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লোবেরা অলওয়েজ ওয়ান্টেড টু হ্যাভ দ্যাট ফ্রিডম। লোবেরা ইজ আ কাইন্ড অফ আ কোচ। মানে একজন আমার মানে একজনের নাম মাথায় আসছে আপাতত, দুজনের নাম রাদার। একটা হচ্ছেন জোসেফ গাম্বাও, আর একজন অবশ্যই হুয়ান ফেরান্দো, আর একজন অবশ্যই একটু যদি পিছন দিকে যাই আলেজান্দ্রো বেনেডেস গার্সিয়া। তিনজনেই কিন্তু একটা জিনিস বারবার বলতেন যে ইটস নট জাস্ট দ্য ফার্স্ট টিম, উই নিড টু হ্যাভ a very good communication and control over there and the age group teams as well. সুতরাং overall control of the football, I mean you might say the football development বলো
ওভারঅল অ্যাসপেক্ট অফ দ্য ফুটবল প্রজেক্ট বলো, it's all about that. যেখান থেকে you need to guide the team towards the right direction. যে কোনো কোচ মডার্ন ডে ফুটবলে they want basically a project because they know it's just not 1 year game. It has to be step by step. তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে ওড়িশাতে সেই ফ্রিডমটাও পাবে। ওড়িশার ইউথ ডেভেলপমেন্ট হ্যাজ বিন গোয়িং প্রিটি গুড, এবং ওকে সেই লিবার্টিটা দেবেও। দেখো, আমি এটা বিশ্বাস করি না ভারতবর্ষের ফুটবলে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান একটা কোচের সাথে ফাইনাল স্টেজে কথা বলার পরে, উইথ এভরি ডিউ রেসপেক্ট টু দ্য আদার ক্লাবস, দুম করে একটা 4-5 বছরের তৈরি হওয়া ফুটবল ক্লাব তাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। ইটস নট দ্যাট কেক ওয়াক। ব্যর্থতা তো আছেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং যেখান থেকে লোবেরা ডিল গট ক্যান্সেল, আমি আবারও বলছি, মানে এটা একটা বড় ব্যর্থতা হিসাবে দেখে যাবে ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য। সন্ধ্যা পীযুষ দাস বলছেন যে নাওরে মহেশ সিং অ্যান্ড নন্দা কুমার অন বোথ দ্য উইংস অ্যান্ড সিভেরিও টোরো অ্যান্ড ক্লেটন অন দ্য মিডল। মনে হয় না গ্রেট অ্যাটাকিং প্লেয়ার দেখতে পাবো আমরা এবছর ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে? দেখো, নন্দা আমার কাছে যবে ওর ফার্স্ট সিজন ছিল উইথ চেন্নাই সিটি এফসি, আমার তখন থেকেই আমি এটা দৃঢ় বিশ্বাস করি, এবং টেকনিক্যাল স্কিলস এর পার্সপেক্টিভ থেকে he was way better than Susairaj as well, Nanda Kumar. Somehow Susairaj যে exemplary ফর্মটায় ক্যাশ ইন করতে পেরেছে, Nanda struggled a little bit in that transition from I League to ISL. But Nanda is a terrific project. He's a fantastic project. ওকে যদি নেক্সট 3 বছর, 4 বছর, 5 বছরের পার্সপেক্টিভ থেকে একটা ডেডিকেটেড প্ল্যান ওয়াইজ রেডি করা যায়, তাহলে Nanda would be a fascinating armor in East Bengal's armory. But এবার আসছি নাওরে মহেশ। নাওরে মহেশ, ever since he started his role over there in Shillong Lajong, he was a class apart. Glad to see that he is getting his reward of his consistency, his quality. সেই জায়গা থেকে দাঁড়িয়ে মহেশ এবং নন্দা ডেফিনেটলি এবছরে ইস্ট বেঙ্গলের যা টিম ছিল সে বছরের তুলনায় ডেফিনেটলি বেটার রিসোর্স অন দ্য ফ্ল্যাঙ্কস। এবার আসছি অবশ্যই যে সিভেরিও। আমি আবারও বলছি যে সিভেরিওকে কিভাবে ইউজ করবেন কার্লোস কোয়াড্রাট, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। যে কোনো টিমের ক্ষেত্রে আমি যে তোমরা যেটা বলছো যে নাওরে মহেশ সিং অ্যান্ড অফকোর্স নন্দ কুমার, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের পার্সপেক্টিভ থেকে তোমরা ভাবছো হয়তো both the players will be playing well in the wings, but তোমরা যে পার্সপেক্টিভ থেকে ভাবছো, the coach might think in a different way. আমরা জানি 2016-তে East Bengal perhaps had India's cream wingers on display. Romeo Fernandez, Jackie Chan Singh, and then I mean, if I'm not too wrong, Nikhil Pujari. They were superb players. On the wing perspective I'm talking about. Kintu East Bengal couldn't do well because Morgan's playing time was typical West Ham style of playing. 3 midfielders would be inside the midfield and not on the wings. He uses his fullbacks to a good example. One fullback will go and one fullback will hold back, and this is the way he does. সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব বেশি উইঙ্গার ওর টিমে দরকার ছিল না, কিন্তু টিমটাও করেনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মর্গান আমাকে প্রচুরবার বলেছে যে এতগুলো উইঙ্গার নিয়ে যে এত কথা হয়েছে, আমি তো এত উইঙ্গার চাইনি টিমে, দে ডোন্ট স্যুট টু মাই প্লেইং স্টাইল, আমি যে প্লেইং স্টাইলে খেলতে চেয়েছি। তো এক্ষেত্রেও ব্যাপারটা তাই। আমার মনে হয় কার্লোস কোয়াড্রাট যদি মানে এই সিলেকশনস গুলো করে থাকেন, ইটস গুড ফর ইস্ট বেঙ্গল বিকজ হি নোজ উনি কি চান, এবং আমরা এটা টাইম বলবে যে উনি কোন প্লেইং স্টাইলে খেলতে চাইবেন, তার সাথে এই প্লেয়ার গুলো কি করে কমপ্লিমেন্ট করছে। ইট অল ডিপেন্ডস অন দ্যাট কম্বিনেশন প্লে। ইউ মাইট হ্যাভ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। পিএসজি বছরের পর বছর চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হতো না হতো, with Messi, Mbappe and Neymar, they could have been champions years after years. They haven't, not a single time. Why? Because the combination play hasn't been top notch. You need to give time, but at the same time you need to have the right combination. Kibu Vikuna's Mohun Bagan became champions because it had a fantastic combination of the very first season.
সুমনদা, এরপর আরেকজন ইস্ট বেঙ্গলের ঘরে অনেক দিন খেলে গেছেন হরমনজোত খাবড়া, শোনা যাচ্ছে তার সাথেও মানে ইস্ট বেঙ্গলের কথাটা অনেকটা অ্যাডভান্স স্টেজে এবং হয়তো আগামী মৌসুমে তাকেও দেখা যাবে। এই এটা কিভাবে দেখছো এই ডিলটার ব্যাপারে? Well, Khabra is basically a ageless wonder. মানে 34 বছর বয়স, কিন্তু এখনো খাবরা is as good as a 26-year-old player, 27-year-old player. Plus his wealth of experience, his connection with East Bengal, his loyalty with East Bengal fans, এগুলো নিয়ে প্রশ্ন হওয়ার কথা নয়। তবে সবকিছু মিলিয়ে এটুকু আবার বলার চেষ্টা করবো যে 34 ইয়ার্স ফুটবল, আমি খুব বেশি বড় ক্লাবকে দেখিনি in recent times to sign 30 plus players at a whooping price at the fag end of his career. তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে if Khabra joins, it would be good for the club, of course, in terms of experience and his quality as a player. But আমার মনে হয় যে it could have been better if the management or the thought process would have bagged good young Indian players rather than going for someone who is just 34 years of age. Khabra হয়তো আর 2 বছর ফুটবল খেলবে। Project has to be 5 to 6 years. আমি বারবার যে জিনিসটা বলছি, it has to be a project. যে প্লেয়ার্স গুলো এখন খেলছে 5 years down the line, where they will be. Already you have a player of 36 years of age, that is Clayton Silva. There are players who are 30 plus. If you are planning this team for the future, আমার মনে হয় there has to be players who will be supplying or giving service to this particular club for the next 4-5 years at least. সুমনদা, এই বয়স নিয়ে কথা বললে এরকমই আর এক বয়স্ক ফুটবলারের সাথে হয়তো প্রথম দিকে কথা হচ্ছিল যে মোর্তাদা ফলকে হয়তো ইস্ট বেঙ্গল অফার করেছে, কিন্তু এখন জানা যাচ্ছে যে মোর্তাদা ফল ইস্ট বেঙ্গলে আসছে না। তো এই ডিফেন্সে এই মানে কত এইরকম বয়স্ক ফুটবলার আদৌ কি টার্গেট করা উচিত, না তোমার মনে হয় একটুখানি বয়সে কমের দিক দিয়ে টার্গেট করা উচিত ইস্ট বেঙ্গলের? দেখো, বয়সটা তো একটা ফ্যাক্টর, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। জিনিসটা আমি মাত্র বললাম, and that applies to the great Cristiano Ronaldo as well. এর চেয়ে বড় সত্য তো আর কিছু হতে পারে না যে লোকটা এই লেভেলের সুপ্রিম ফিট, হি অলসো স্ট্রাগলড বিকজ অফ হিজ এজ। তো সেখান থেকে দাঁড়িয়ে বয়সটা তো একটা ফ্যাক্টর। আমি আবারও এই জিনিসটা বলবো যে রাদার দেন গোয়িং ফর দোজ প্লেয়ার্স যারা 30 plus, rather than going for them, we need to see for all the clubs perspective. I'm saying it's not just about one particular club. আমার প্রত্যেকটা ক্লাবের যেটা করা উচিত সেটা হচ্ছে to give proper time to develop players. It may be 25, 26 years of age players, prime age, good form. Bank on them. Give them time for the next 4-5 years just to cement their place, to get used to with a playing style, with the right frame of mind, with the right project, with the right philosophy. আমার মনে হয় সেটা খুব important. The reason why Hyderabad FC is getting success, if you see Hitesh Sharma, if you see Akash Mishra, if you see Rohit Danu, if you see players like them, I mean even Ashish Rai, they had a project in Ashish Rai as well. So all these players, they were 19, 20, 21, they have won a title, and at the same time কিছু player বেরিয়ে যাওয়া সত্ত্বেও Hyderabad FC is still going all guns blazing because they have a core would be supplying this team, would be giving service to the team for the next 5-6 years, which is very important. সন্ধ্যা লাস্ট দুটো স্লট নিয়ে ইস্ট বেঙ্গলের একটু কথা বলে নেবো। এক হচ্ছে ইস্ট বেঙ্গলের গোলরক্ষক, যতদূর শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্সের গোলরক্ষক প্রভশুকান গিলকে হয়তো দেখা যাবে ইস্ট বেঙ্গলে। আর আরেকজনকে নিয়ে যেটা গুঞ্জন উঠেছে যে মেহতাব সিং, এই দুজন ফুটবলারকে নিয়ে গুঞ্জন। তো কি মনে করো এদের মধ্যে আসার সম্ভাবনা কতটা আছে? Mehtab Singh was there in the discussion for a while now. মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা only problem is Mehtab has signed his new contract with Mumbai City FC not too much time ago actually. তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে it would be the matter of the transfer fee as well. আর এটা অত্যন্ত সত্যি কথা যে প্রত্যেকটা প্লেয়ারকে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা তো সম্ভব না। ওগুলো মাঠের বাইরে চায়ের দোকানে শুনতে খুব ভালো লাগে, সব ট্রান্সফার ফি নিয়ে চলে আসবে। there is a salary cap, there is a process which you need to show. ওভাবে সম্ভব নয়, এটা আনফরচুনেট। আমি বলবো যে ইস্ট বেঙ্গল সেই হতভাগ্য ক্লাব যাদের ক্ষেত্রে এই জিনিসটা বেয়ার করতে হচ্ছে যে সব টিম মোটামুটি তাদের প্রাইস অ্যাসেটস এর সঙ্গে 5 বছর 6 বছরের কন্ট্রাক্ট করে নিয়েছে। when East Bengal came to play in ISL, যারা মার্কেটে অ্যাভেলেবল অপশন ছিল, যারা কেউ নেয়নি, তাদেরকে নিয়ে টিম গড়া স্টার্ট হয়েছিল এবং the thing hasn't changed. The subjective
perspective haven't changed. সব মিলিয়ে এটা তো ওই জন্য আমি এই কথাটা বললাম যে তুমি হয়তো তাদের মধ্যে থেকে 5-6 প্লেয়ারকে ম্যাক্স টু ম্যাক্স তুমি ট্রান্সফার ফিজে নিতে পারো। একটা ফুটবল টিম 30 জনের স্কোয়াড হয়, তো সেখান থেকে দাঁড়িয়ে ইটস ভেরি ডিফিকাল্ট যে তোমার বাকি 24 জন প্লেয়ার কতটা ভালো, তোমার বাকি 6টা ফরেনার কতটা ভালো। তো এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি ওই জন্যই বললাম যে যেটা দরকার ইটস রাইট প্ল্যানিং, এবং এখন থেকে ইউ নিড টু ব্যাংক অন প্লেয়ার্স would be giving services to you for the next 5-6 years. I mean, for East Bengal's perspective, East Bengal should focus on the team which is playing over there in Spain, the under-17 Indian team under Viviano, under-16 team rather, Kannan, Viviano. They have been doing a splendid job. Hyderabad did that same thing. They signed players from the under-16, under-15 stage. Every good ISL club is doing the same thing, securing the future, signing quality players from the age group. এই সূত্রে একটা কথা বলবো যে আগামী মরশুম থেকে রাউন্ড গ্লাস আসছে, তো রাউন্ড গ্লাসও তো সেম সমস্যার সম্মুখীন হবে। তো এরপর it will never be a problem. Round glassের ক্ষেত্রে it will never be a problem because they have a very very strong youth development structure. They have 19 academies, 19 grassroots centers, 2 top-notch academies, and 1 center of excellence. ভারতবর্ষের কোনো ফুটবল ক্লাবের নেই, not even Bengaluru FC. তুমি যদি দেখো ভেরি ফার্স্ট সিজন থেকে থকচন, এডিসন সিং, আফাও, তারপরে হচ্ছে মাহিসান, অল দিস প্লেয়ার্স ওরা কিন্তু এই ইউথ ডেভেলপমেন্ট সেটআপ থেকে উঠে আসা। তুমি যদি এই বছরের টিমটাও দেখো, দে হ্যাভ 10 প্লেয়ার্স। আমি যে বছরে ছিলাম সে বছর 16 প্লেয়ার্স গট প্রমোটেড টু দ্য ফার্স্ট টিম অ্যাকচুয়ালি, অর দ্য 19 স্কোয়াড। 3টে ছেলে ফি বছর আন্ডার 16 ইন্ডিয়ান টিমে চান্স পায়, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট কোভিডের জন্য কোনো ডোমেস্টিক ফুটবল হয়নি, জাস্ট বিকজ অফ দ্য কোয়ালিটি। সন্ধ্যা এবার একটুখানি মোহনবাগান নিয়ে না হলে এবার লোকে কি করবে, তো মোহনবাগান নিয়ে এই একটা 2-3টে প্রশ্ন নিয়ে নেবো যে আকাশ, ইয়াসির এবং ঈশান, এই 3 জনের আসার কতটা সম্ভাবনা। তার সাথে সকালে যেটা কিবুকেও প্রশ্নটা করেছিলাম যে ডু রিয়েলি মোহনবাগান নিড ঈশান পান্ডিতা? দেখো, মোহনবাগান বা সঞ্জীব গোয়েঙ্কা, he believes in monopoly. I'd be having the best squad. Every season they have such a good recruitment team. Every season তুমি দেখো ওরা প্রত্যেক বছর কিন্তু 8টা-10টা প্লেয়ার সাইন করায় না। They strengthen their sides by signing 3 to 4 players who are top-notch players. Every season the same old story. Even they become game changers. Akash Mishra is by far the finest left full back we have in the country. সে জায়গা থেকে দাঁড়িয়ে Akash Mishra can be a great asset to the team. Of course, যদি আমরা ঈশান পান্ডিতার পার্সপেক্টিভ থেকে তুমি যে প্রশ্নটা করলে, ঈশান if he joins, Manveer Sarandor philosophy is basically a winger, out and out winger. Ishan Pandita is an out and out number 9. এখানে দাঁড়িয়ে it would be definitely cushioning his bench, and we all know like Mohun Bagan became champions last season because of their bench. They had a fantastic bench strength. Johnny Kauko beriye jawa, who was a very very important player of the squad. Hugo Bomu onek match bench e thekeche, but at the same time the ship rolled on because they had the bench to support. Liston Colasso didn't have a good season, but they had their backup. সন্ধ্যা আরেকটা প্রশ্ন নেব যে আমরা এতদিন ধরে শুনে আসছিলাম যে কামিংস মোহনবাগানে প্রায় পাকা হয়ে গেছে, তো এখন অনেক জায়গা থেকে জানা যাচ্ছে যে কামিংস এর হয়তো কিছু জটিলতার সৃষ্টি হয়েছে এবং কামিংস না এলেও মানে না আসার সম্ভাবনাটা এখন বেশি হচ্ছে, এত ডিলে হচ্ছে। তো তুমি কি এই বিষয়ে কি জানলে কি বলবে? দেখো, কামিংস এর পার্সপেক্টিভ থেকে এটাই বলতে পারি যে আমি আবারও যেটা বলছি, যেটা ফ্যান্স পার্সপেক্টিভ থেকে বোঝা সম্ভব নয়। আমি নিজে একটা ফুটবল ক্লাবের সঙ্গে থিঙ্ক ট্যাঙ্কে ছিলাম, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি খুব ক্লোজলি বাবলের মধ্যে থেকেও বা তার আগেও প্লেয়ারদের সঙ্গে ডিল করা এই পার্সপেক্টিভ গুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলাম when I was in round glass. তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এটা ওই রকম ব্যাপার না যে খেপের মাঠে ভাই তুই আমার হয়ে খেলবি, চলে আয়, তোকে আমি এত টাকা দিলাম। ইটস নট লাইক দ্যাট। দেয়ার আর লট অফ থিংস গোয়িং অন। মানে একটা ভালো প্লেয়ারের জন্য 4-5টা ক্লাব ডেফিনেটলি
লড়াইয়ে থাকে। অ্যাজ আ প্রফেশনাল সে সবসময় এটা দেখার চেষ্টা করে যে আমি যে প্লেয়ারটাকে আমি যে ক্লাবটায় যাব সেই ক্লাবটা আমাকে কতটা মানে সেই সেই কুশনটা দেবে, সেই ক্লাবটা আমায় কতটা সাপোর্ট দেবে, যে আমার আমার নেক্সট 3 বছর কেমন হতে চলেছে, আমার নেক্সট 4 বছর কেমন হতে চলেছে, আমার 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 প্যাকেজ কেমন হবে, আমার আমার ইনসেন্টিভস কেমন হবে, আমি পার অ্যাসিস্ট কত টাকা পাবো, আমি পার গোল কত টাকা পাবো। There are a lot of things. It's not just about paying that particular player per month. অনেক কিছু থাকে। আমি যদি চ্যাম্পিয়ন করতে পারি, what would be my bonus? অনেক ইস্যুস থাকে। এটা এরকম নয় যে পার মান্থ একটা প্লেয়ার কত টাকা পেলো তার হিসাবে একটা প্লেয়ার নিজেকে জাজ করে। আমি আমি মানে আমি সবচেয়ে ভালো এক্সাম্পল আমার যেটা মনে আছে সেটা হচ্ছে জোসেফা বেতিয়া। আমি যখন বেতিয়া ডিলটার ক্ষেত্রে আই প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন রাউন্ডলাস পাঞ্জাব। তো সেখানে মানে বেতিয়ার সঙ্গে আমার মনে আছে আমি এবং সুব্রত we stayed awake throughout the night. আমরা সারা রাত ধরে ওর এজেন্টের সাথে ওর সাথে ননস্টপ কথা বলে গেছিলাম জাস্ট টু হ্যাভ দ্য রাইট অফার টু হিম। সেটা সব মিলিয়ে মানে পাগলের মতো একটা এজেন্টের পিছনে পড়ে থাকতে হয়, মানে খাওয়া দাওয়া ভুলে। ইটস নট দ্যাট ইজি। এবং তারপরেও তো মানে ব্যাপারটা এরকম নয় যে তুমি ইউ ক্যান কনভিন্স, বিকজ দিস ডেজ প্লেয়ার্স হার্ডলি সে এনিথিং। ইটস এজেন্টস হু প্লে দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল। অনেক ইস্যুস রয়েছে যেগুলো কাম ইনটু প্লে। তো ওই জন্যই বলছি মানে একটা প্লেয়ারকে হয়তো একটা ক্লাব অফার করে, কিন্তু তারপরে এরকম তো নয় যে প্লেয়ার হ্যাজ সাইন। ওই সাইন হওয়া এবং অফার করা, অ্যাকসেপ্ট করা, এর মাঝখানে একটা গ্যাপ থাকে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য টাফেস্ট ওয়ান। সুমন দা, শেষ দুটো প্রশ্ন নিয়ে নেবো। একটা হচ্ছে রহিম আলী কি ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা আছে? ডিফিকাল্ট। দেখো মডার্ন ডে ফুটবলে নাথিং ইজ ইম্পসিবল, বাট ডিফিকাল্ট, বাট ভেরি ডিফিকাল্ট। এই কারণেই বলছি কারণ চেন্নাইয়ের সঙ্গে রহিমের খুব ভালো রিলেশন, এবং চেন্নাই ম্যানেজমেন্টের সঙ্গেও রহিমের খুব ভালো রিলেশন। তো মানে দোকানে ভালো জামা, ভালো স্যুট দেখতে তো সবারই ভালো লাগে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সেটা দোকানদার বিক্রি করবে কিনা তার উপর ডিপেন্ড করে। কারণ এটা নট জাস্ট অ্যাবাউট যে ওর কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তাকে ফ্রি অফার করা হলো, এরকম ব্যাপার নয়। হি হ্যাজ কন্ট্রাক্ট উইথ দ্য ক্লাব। আর শেষ প্রশ্ন সুমনদা তোমাকে, যে একজন উৎসব দত্ত প্রশ্ন করেছে যে কিবু ভিকুনাকে আবার ভারতীয় ফুটবল সার্কিটে কি দেখতে পাবো? সামনের সপ্তাহে দেখতে পাবে ডায়মন্ড হারবার এফসি। ওকে সুমনদা, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের সাথে জয়েন করার জন্য, এবং আগামী দিনেও দেখতে পাবো। আজকের জন্য থ্যাংক ইউ, এবং আরো কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আর লাইভ আড্ডায় থাকবো। তো সুমনদা তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ তোমাকে করে রেখেছি, আজকের জন্য থ্যাংক ইউ। আরে কোনো অসুবিধা নেই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু এভরিওয়ান। আমারও ভালো লাগলো এতদিন পরে তোমাদের সঙ্গে ফাটিয়ে আড্ডা দিলাম। জয় গুরু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বাকি যে কয়েকটা আপডেট যেগুলো নিয়ে একটুখানি কথা বলার ছিল, তো সুব্রত ভট্টাচার্য আপনি একটা প্রশ্ন করেছেন ব্যানার্জি, যে আমার কোশ্চেনটা নিলেন না। তো প্রশ্নটা নিলাম না কারণ তুমি একজন সাংবাদিকের নাম করে যেহেতু প্রশ্নটা করেছো, আমরা চাই না সেই সাংবাদিকের নাম করে কোনো উত্তর দিতে। তবে আমরা যেটুকুনি জেনেছি কামিংসের ডিলটা এখনো কিন্তু আছে, হয়তো কিছু অসুবিধে দেখা দিয়েছে, তবে এখনো চেষ্টা চলছে। আর কয়েকটা আপডেট এর মুহূর্তে দিয়ে দিই। আকাশ মিশ্রা কিন্তু আসছে মোহনবাগানে। এছাড়া আর যেটা কামিংসের আসার সম্ভাবনা একটা কিন্তু ধাক্কা খেয়েছে, এটুকুনি আমরা জানতে পেরেছি। আর ইস্ট বেঙ্গলের মোর্তাদা ফলের সাথে যে চুক্তিটা আমরা ধরে নিয়েছিলাম, অনেকটা সবাই ধরে নিয়েছিল মোর্তাদা ফল আসছেন, মোর্তাদা ফলের আসা প্রায় এখন অসম্ভবই ইস্ট বেঙ্গলে, এটাও বলে রাখলাম। আর ইভান গঞ্জালেসকে ইস্ট বেঙ্গল কি ছাড়ছে না, ইভান গঞ্জালেসকে ছাড়া নিয়ে কিন্তু একটা জটিলতার সৃষ্টি হয়েছে, এবং ইভান গঞ্জালেসকে একটা বড় পরিমাণের অর্থ কিন্তু যদি সে দল ছাড়ে তাকে কিন্তু একটা বড় পরিমাণের ক্ষতিপূরণ দিতে হবে। তো এই একটা অসুবিধে আছে ইভান গঞ্জালেসের বিষয়। আদারওয়াইজ তাকে ইস্ট বেঙ্গল অফলোড করতে চাইছিল, কিন্তু এখনো পর্যন্ত ওই একটা সমস্যাতেই কর্তাদের সাথে ইভানের একটা এজেন্টের একটা এখনো আলোচনা চলছে, এবং যদি শেষ পর্যন্ত না তাকে ছাড়া যায় তাকে হয়তো রেখে দেওয়া হবে আগামী মরশুমে, কারণ ইতিমধ্যে মোর্তাদা ফলটা মিস হয়ে গেছে। সাউল ক্রেসপোর কিন্তু ওড়িশা এফসি থেকে ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল হয়েছে, এটুকুনিও ধরে নেওয়া যেতে পারে। আপনারা মার্কাসের সূত্র ধরে জেনেই গেছেন যে গোয়া এফসি গোয়া থেকে আইভাল ডলিং এর আসার আর কোনো সম্ভাবনা নেই। ওই ডিলটাও মানে ওটাও কোনো রকম আর সম্ভাবনাই নেই, এটাও বলে দিলাম। আর দাদা শুনছি সেকেন্ড বিদেশি কনফার্ম, এমনিতে আগে তো প্রথম বিদেশি হোক, এখনো পর্যন্ত প্রথম বিদেশি বলে আমরা যাকে ধরে নিচ্ছিলাম কামিংস,
তার ডিলটা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তোমরা হয়তো দেখেওছো, একজন বাংলার একজন রিনাউন্ড জার্নালিস্ট তিনিও এই মুহূর্তে জানিয়েছেন ডিলটা একটুখানি এখন প্রবলেম দেখা দিয়েছে। তো দেখা যাক, এখনো শোনা যাচ্ছে মোহনবাগান দুজন বিদেশিকে নেবে, জনি কাউকো একজন মিডফিল্ডার নেবে, একজন স্ট্রাইকার এবং একজন মিডফিল্ডার নেবে। যদি জনি কাউকো ফিট হয়ে না যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আরেকজন মিডফিল্ডার নেবে এবং জনি কাউকোকে হয়তো আনরেজিস্টার্ড করে রেখে দেওয়া হবে এবং অন্য একজনকে নেওয়া হবে। আর ডিফেন্সের ক্ষেত্রে বলতে পারি থিরিকে তো ছেড়ে দেবেই মোহনবাগান, স্লাভকো এবং হামিল। এবার যদি কামিংস ডিল হয়ে যেত তাহলে আমরা বলে দিতে পারতাম যে হামিলকে ছেড়ে দেবে। এখনো যদি কোনো এশিয়ান কোটার স্ট্রাইকার না পায় সেক্ষেত্রে হয়তো হামিলকে রেখে দেওয়ার একটা পরিকল্পনা আছে, কারণ এশিয়ান এফসি তে দুটো তো এশিয়ান কোটা রাখতেই হবে। আমরা কোনো হ্যাঁ রনন, তুমি যে নাম বলেছো হ্যাঁ আমরাও দেখেছি, কিন্তু আমরা কোনো সাংবাদিকের নাম আমরা করতে চাই না। তিনি হয়তো তার সূত্র মারফত জেনেছে, আমরা যেটুকুনি জেনেছি আমরাও বললাম যে হয়তো কিছুটা জটিলতা দেখা দিয়েছে, তবে এখনো বলছি এখনো কিন্তু চান্সেস অনেকটাই আছে এবং পুরোপুরি কিন্তু এখনো ক্যান্সেল হয়ে যায়নি। এবং যেমনটা সুমনদা বললো যে আজকে রাত্রিরে একটা থাকলে ঘটনা 24 ঘন্টার মধ্যে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেতে পারে। তো এখনো সম্পূর্ণ যে না কামিংস ডিলটা সেটা নয়, কিছু আইনি জটিলতা, কিছু রকম অন্য একটা অফার আছে এবং সেটা নিয়েই কিন্তু কামিংস এখনো ভাবছে, সেই বিষয়েই জটিলতার সৃষ্টি হয়েছে। আর্থিক দিকটাও ভাবা হচ্ছে, কারণ একটা তার চাহিদাটা বিশাল, তো সেটা নিয়েও একটা সম্ভাবনা আছে যে হয়তো কামিংস নাও আসতে পারে। তবে আমরা কোনো সাংবাদিকের নাম নিতে চাই না বা কোনো ইউটিউব চ্যানেলের নাম নিতে চাই না। আমরা এর আগেও অনেক একটা ইস্ট বেঙ্গল সমর্থকদের একটা পোর্টাল এবং তাদের একটা ইউটিউব চ্যানেল এবং তাদের দেখে অনেক খবর দেখেছি এবং আপনারাও অনেকে জানিয়েছেন। হ্যাঁ, আমরা 12th ম্যান বাংলার একটা যে ড্যাশবোর্ড আমরা দেখেছি এবং সত্যি অসাধারণ প্রয়াস এবং ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য সত্যি তাদের একটা ভালো হয়েছে এবং তাদের এই প্রয়াসটাকে সত্যি কুর্নিশ জানাতে হয়। তো সেখান থেকেও আপনারা অনেক খবর জানতে পারবেন, আমরাও অনেক কিছু দেখেছি সেখানে। তো আমরা আমাদের খবরটুকুনি বলতে পারি এবং রনন তুমি যেটা বললে যে কোনো জার্নালিস্টের নাম আমরা নেব না। হ্যাঁ, ডিলে কিছুটা জটিলতা দেখা দিয়েছে, তবে এখনো আশা রাখি হয়তো শেষ পর্যন্ত কামিংসের ডিলটা ক্র্যাক করতে পারবে, কারণ সঞ্জীব গোয়েঙ্কা আগেও এরকম অনেক ডিল ক্র্যাক করেছেন অনেক বিদেশির ক্ষেত্রে, তো এই ডিলটাও আশা করি ক্র্যাক করবে। তো এই ছিল আজকের আপডেট এবং আগামীকাল সকালে আরো ডিটেলস এই নিয়ে একটা ভিডিও আসছে আগামীকাল সকাল 11টায়। তো আজকে যেমন বিয়ন্ড স্পোর্টসকে তোমরা সাথে থাকলে আগামী দিনেও সাথে থেকো। পরশু সন্ধ্যেবেলা আর একটা ভিডিও লাইভ আড্ডায় আসবো এইরকম 8টা নাগাদ, তো তোমরা সাথে থেকো এবং পরশু সবাই আমাদের সাথে যোগ দিতেও পারো লাইভ আড্ডায়। তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে এবং আমাদের ফেসবুক পেজে। তো দেখতে থাকো এবং আজকের মতন শুভরাত্রি, গুড নাইট, টাটা।